হ্যালো স্টুডেন্ট, আমি সায়ন দাস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-এর চ্যাপ্টার 4 অধ্যায়ের আমরা তৃতীয় ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা শুরুতেই যেই বিষয়টি সম্পর্কে পড়ব সেটা হলো আইসোটোপ। এবার এই আইসোটোপ বিষয়টি কি? দেখো, আমাদের এর আগের ক্লাসে আমরা পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা সম্পর্কে শিখেছিলাম। তাহলে আমাদের যদি কতগুলো পরমাণু থাকে, তাদের ক্ষেত্রে যদি প্রোটনের সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সেটা যদি একই হয়, তাহলে সেই পরমাণুগুলোকে আমরা পরস্পরের আইসোটোপ বলি। তাহলে আইসোটোপ কোন পরমাণুগুলো? যাদের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বা আমাদের প্রোটনের সংখ্যা সেটা সমান হয়। চলো কতগুলো এক্সাম্পল দেখা যাক। আমাদের যে হাইড্রোজেন পরমাণু, তার মোট 3টি আইসোটোপ আছে। সেগুলো কি কি? সেগুলো হলো প্রোটিয়াম, ডয়টোরিয়াম এবং ট্রিটিয়াম। এবার এই যে প্রোটিয়াম, তার যে চিহ্ন সেটা হলো 1H1। তারপর আমাদের ডয়টোরিয়াম, তার চিহ্ন হলো 1H2 এবং ট্রিটিয়ামের চিহ্ন হলো 1H3। তাহলে এই ক্ষেত্রে প্রোটিয়ামের মধ্যে কি থাকছে? প্রোটিয়ামের পরমাণু ক্রমাঙ্ক সেটা হলো 1। আমাদের যে ডয়টোরিয়াম, তারও পরমাণু ক্রমাঙ্ক 1 এবং ট্রিটিয়াম, তারও পরমাণু ক্রমাঙ্ক 1। এদের মধ্যে কি হচ্ছে? এদের মধ্যে শুধুমাত্র নিউট্রন সংখ্যার পরিবর্তন হচ্ছে। তাহলে সেটা তো আমাদের কোনো ব্যাপার না। আমরা কি বলেছি? যদি প্রোটন সংখ্যা একই হয় তাহলেই তারা কি হবে? পরস্পরের আইসোটোপ হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে হাইড্রোজেনের 3টি আইসোটোপ সম্পর্কে শিখলাম। এছাড়াও আরো বিভিন্ন রকমের আইসোটোপ হয়। চলো আমি তোমাদের আরো কতগুলো এক্সাম্পল বলি। এই ক্ষেত্রে আমি তোমাদের আইসোটোপের আরো দুটো উদাহরণ বলছি। আমাদের যে কার্বন পরমাণু, তার মোট 3টি আইসোটোপ হয়। সেগুলো কি কি? সেগুলো হলো 6C12, 6C13 এবং 6C14। এবং তোমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে, কার্বনের যে এই 6C14 আইসোটোপটি, এটা কিন্তু একটি তেজস্ক্রিয় মৌল এবং এটা ব্যবহার করা হয় কার্বন এজিং এর জন্য। এবার এই কার্বন এজিং কি? যে আমাদের যে বিভিন্ন পুরনো গাছ বা বিভিন্ন পুরনো স্তূপ, তাদের বয়স নির্ণয় করার জন্য আমরা কার্বনের এই আইসোটোপটি ব্যবহার করি। এছাড়াও আমাদের যে ক্লোরিন পরমাণু, তার দুটো আইসোটোপ হলো 17Cl35 এবং 17Cl37। তাহলে আশা করছি তোমরা আইসোটোপ কি হয় সেটা বুঝতে পারবে। আইসোটোপের পর এবার আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আইসোবার। এবার এই আইসোবার বিষয়টি কি? যে সকল পরমাণুর ক্ষেত্রে ভর সংখ্যা একই হয় কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা হয়, তাদের আমরা বলি পরস্পরের আইসোবার। তাহলে আইসোবার কোন পরমাণুগুলো হবে? যাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা হবে কিন্তু ভর সংখ্যা একই হবে। চলো একটি উদাহরণ দেখা যাক। আমাদের যদি আমরা দুটো পরমাণু নিই, 6C14 এবং 7N14, এই দুটোর ক্ষেত্রে দেখো আমাদের যে কার্বন, তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6 এবং নাইট্রোজেন, তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7। কিন্তু কার্বন এবং নাইট্রোজেন উভয়ের জন্যই ভর সংখ্যা কত হচ্ছে? সেটা হচ্ছে 14, তাই তো? তাহলে এই যে আমাদের দুটো পরমাণু, তারা কি হয়ে যাচ্ছে? তারা হয়ে যাচ্ছে পরস্পরের আইসোবার। তাহলে আশা করছি তোমরা আইসোবার বুঝবে। এবার আমরা যে বিষয়টি নিয়ে শিখবো সেটা হলো আইসোটোন। এবার এই আইসোটোন বিষয়টি কি? দেখো, আমরা শিখলাম যে পরমাণু ক্রমাঙ্ক একই হলে তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি আইসোটোপ। ভর সংখ্যা সমান হলে তাদের আমরা বলি আইসোবার। এবার ধরে নাও যে আমাদের কতগুলো পরমাণু আছে, তাদের ক্ষেত্রে যে নিউট্রনের সংখ্যা সেটা সমান। তাহলে কতগুলো পরমাণুর ক্ষেত্রে যদি নিউট্রনের সংখ্যা সমান হয়, তাহলে তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো পরস্পরের আইসোটোন। এবার এই যে আইসোটোন বিষয়টি শিখলাম, তার চলো কতগুলো উদাহরণ দেখা যাক। তাহলে এখন আমরা আইসোটোনের যে উদাহরণ সেগুলো দেখব। দেখো, আমি যদি কতগুলো পরমাণু বলি যে 6C14, 7N15 এবং 8O16, এই যে আমরা 3টি কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণু নিলাম, এদের যে পরমাণু ক্রমাঙ্ক সেগুলো কত কত দেখো। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক সেটা হচ্ছে 6, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক সেটা 7 এবং অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক সেটা হলো 8, তাই তো? এবং এই ক্ষেত্রে কার্বনের ভর সংখ্যা সেটা হলো 14, নাইট্রোজেনের ভর সংখ্যা সেটা হলো 15 এবং অক্সিজেনের ভর সংখ্যা সেটা হলো আমাদের 16। তাহলে এদের ক্ষেত্রে যদি আমরা নিউট্রনের সংখ্যা বের করি, সেটা কি আসবে?
কার্বনের ক্ষেত্রে সেটা হয়ে যাবে আমাদের 14-6 মানে 8, নাইট্রোজেনের ক্ষেত্রে সেটা হবে 15-7 মানে 8, এবং অক্সিজেনের ক্ষেত্রে সেটা হবে 16-8 মানে হলো 8। অর্থাৎ এই তিনটি পরমাণুর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, নিউট্রনের সংখ্যা সেটা কিন্তু সমান হচ্ছে। তাহলে এদের যেহেতু নিউট্রনের সংখ্যা সমান হচ্ছে, এদের আমরা কি বলবো, এদের আমরা বলবো পরস্পরের আইসোটোন। তাহলে আশা করছি তোমাদের কাছে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন এগুলো ক্লিয়ার হয়েছে। এবার এই বিষয়গুলো বুঝে গেলে আমরা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে শিখব। সেটা কি, সেটা হলো আমাদের নিউক্লিয় বল। এবার এই নিউক্লিয় বল বিষয়টি কি, দেখো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো খুব ছোট জায়গার মধ্যে কেন্দ্রীভূত অবস্থায় থাকে, এবং আমরা কি জানি যে আমাদের যে প্রোটন তার তো আধান ধনাত্মক। তাহলে এই ক্ষেত্রে এত সংখ্যক প্রোটন তারা তো পরস্পরকে বিকর্ষণ করা উচিত, কিন্তু তারা বিকর্ষণ না করে এক জায়গায় সংযুক্ত অবস্থায় আছে। তাহলে এটা যেই বলের জন্য হচ্ছে সেটাকেই আমরা কি বলি, সেটাকে আমরা বলি নিউক্লিয় বল। আমাদের যে এই পরমাণু তার মধ্যে একটি অস্থায়ী কণার নাম আমি তোমাদের বলেছিলাম, সেটা কি ছিল, সেটা ছিল মেসন। এবার এই মেসন কণা কি করে, আমাদের যে এই প্রোটন এবং নিউট্রন তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত হয়ে পারস্পরিক রূপান্তর ঘটায়, অর্থাৎ প্রোটনকে নিউট্রনে এবং নিউট্রনকে প্রোটনে রূপান্তরিত করে। এর ফলে তাদের মধ্যে একটি আকর্ষণ বলের সৃষ্টি হয়, যার জন্য এরা নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত অবস্থায় থাকে। এই বলটিকেই বলা হয় নিউক্লিয় বল। এবং এই যে নিউক্লিয় বল, সেটার জন্যই কিন্তু পরমাণুর নিউক্লিয়াস সেটা স্থায়ী অবস্থায় থাকছে। তাহলে এই যে নিউক্লিয় বল তার কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে চলো আমরা একটু আলোচনা করি। আমাদের যে এই নিউক্লিয় বল তার কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমি তোমাদের এক এক করে বলছি। তাহলে নিউক্লিয় বলের যে প্রথম বৈশিষ্ট্য সেটা হলো নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল, অর্থাৎ নিউক্লিয় বল কিন্তু কখনোই বিকর্ষণ হবে না। দ্বিতীয় যেই বৈশিষ্ট্যটি এখানে আমরা আলোচনা করছি সেটা হলো আমাদের এই নিউক্লিয় বল অতি স্বল্প পাল্লার মধ্যে কাজ করে। দুটি নিউক্লিয়ন মানে হচ্ছে আমাদের প্রোটন বা নিউট্রন, তাদের মধ্যবর্তী দূরত্ব 2×10⁻⁻15 মিটার এর বেশি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল নিউক্লিয় বল একেবারেই কমে যায়। তৃতীয় যেই বৈশিষ্ট্যটি আমরা পড়ছি সেটা হলো দুটি প্রোটন বা দুটি নিউট্রনের মধ্যে অথবা একটি প্রোটন ও একটি নিউট্রনের মধ্যে ক্রিয়াশীল নিউক্লিয় বলের প্রকৃতি অভিন্ন হয়। আমাদের যে এই নিউক্লিয় বল সেটা কুলম্বের সূত্র মেনে চলে না। তাহলে এখানে আমরা নিউক্লিয় বলের যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি আজকের এই ক্লাসে যেই বিষয়গুলো পড়ানো হয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।